সালামু আলাইকুম সকলকে সুস্বাগতম আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ম্যাথ ফার্স্ট পার্টের চ্যাপ্টার 6 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টাতে। ওকে, সো অলরেডি আমরা কিন্তু একটা লেকচার করে ফেলছি। আমরা আসছি আমাদের লেকচার 2 এ, যেখানে লেকচার 1 এ আমরা যে থিওরিগুলো শিখছিলাম এই থিওরি রিলেটেড ম্যাথ দেখব। সাথে কিছু থিওরি আমরা দেখব যেটা একটু নতুন, বাট তোমাদের কাছে নতুন না। ঠিক আছে? কেন নতুন না বলছি? কারণ তুমি এগুলো অলরেডি জানো। সেটা কি বলো তো? সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড ইনফরমেশন আমরা কিছু দেখব, আর কোণ নির্ণয়ের কিছু ইনফরমেশন আমরা দেখব। সো আমি মোহাম্মদ আবু সাঈদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং চলো আমরা কথা না বাড়ায় আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। সো এই জিনিসটা করার আগে, এটা তো তোমরা অলরেডি জানো, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখব, ঠিক আছে? সো ত্রিভুজের ক্ষেত্রফল। সো এই ত্রিভুজ একটা যদি দেয়া থাকে, যে কোনো একটা ত্রিভুজ দেয়া আছে, সেটা যে কোনো ত্রিভুজ হোক, সেই ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, ওকে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষ এ বি সি, ঠিক আছে? মনে রাখবা এ কোণের ঠিক বিপরীত যে বাহুটা আছে, অর্থাৎ যে বাহুটা এ কোণ সৃষ্টিতে কোনো ভূমিকা রাখছে না, সেই বাহুটাকে আমরা এ বলি। এটা এখন তোমার খুব একটা কাজে লাগবে না, হ্যাঁ লাগবে, সামনে কোণ নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। এ শীর্ষের বিপরীতে যে বাহুটা আছে, অর্থাৎ যে বাহুটা এ কোণটা তৈরিতে কোনো ভূমিকা রাখেনি। এবি আর এসি এ কোণ তৈরিতে ভূমিকা রাখছে, কিন্তু বিসি এ কোণ তৈরিতে কোনো ভূমিকা রাখেনি। তাই এই বিসি বাহুকে বলবো আমরা এ বাহু, ছোট হাতের এ বাহু। একইভাবে এই এসি বাহুকে বলবো আমরা বি বাহু। সি কোণ শীর্ষের বিপরীতে যে বাহুটা আছে এই বি বাহু, একে বলবো আমরা সি বাহু, ঠিক আছে? ওকে, এবং এবং আমরা এই যে শীর্ষ থেকে বিসি এর উপর যদি একটা লম্ব আঁকি, তাহলে সেটাকে আমরা বলবো লম্ব ডি। লম্ব ডি, ঠিক আছে? লম্ব ডি। সো আমরা জানি বেসিক ত্রিভুজের যে সূত্রটা, ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কি? ত্রিভুজের বেসিক ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, আচ্ছা। সো তুমি যে কোনো একটাকে ভূমি ধরতে পারো। ধরো তুমি বিসি কে যদি ভূমি ধরো, তাহলে উচ্চতা কি? এই যে এ, এই ডিটা না, এই পয়েন্টটাকে যদি আমরা ডি বলি, এডি আমার হচ্ছে কি? উচ্চতা। তাইলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি বলতো ভাইয়া? বিসি। আর উচ্চতা কি ভাইয়া? উচ্চতা হচ্ছে এডি। ওকে, সো আমি যদি ধরি যে এটা আমার 90 ডিগ্রি কোণ, ওকে, সো এই কোণ বি এর সাপেক্ষে আমি এডিকে রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে একটা কোণ যদি থাকে ত্রিভুজের ক্ষেত্রে, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একটা কোণ আঁকি, তাহলে এই কোণের সাথে দুইটা বাহু থাকবে, এই কোণের সাথে দুইটা বাহু থাকবে, ঠিক আছে? কোণের সাথে দুইটা বাহু থাকবে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি অতিভুজ থেকে ছোট হয়ে থাকে, ঠিক আছে? ওকে, ধরো আমরা যদি এই ত্রিভুজটা আঁকি এমনে, আমি যদি এটাকে কোণ ধরতে চাই, যে এই কোণটা আমরা সাপেক্ষে ভূমি অতিভুজ নির্ণয় করতে চাচ্ছি, তো এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, অর্থাৎ কোণের সাথে দুইটা বাহু সংলগ্ন থাকে, একটা ভূমি থাকে আরেকটা থাকে অতিভুজ, একটা ভূমি থাকে আরেকটা থাকে অতিভুজ, ঠিক আছে? সো আমার এখানে কি হচ্ছে দেখো তো, এই এ ডিবি, এই ত্রিভুজ এ ডি বি, এই ত্রিভুজ এডিবি এর মধ্যে আমার এই ডিবিটা নিশ্চয়ই ভূমি। ডিবি হচ্ছে ভূমি, যেহেতু আমি কোণ বি ধরছি, কি ধরছি? কোণ বি ধরছি, তাহলে ডিবি হবে আমার ভূমি আর এবি হবে আমার অতিভুজ, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর লম্ব তাহলে কি হবে? এডি। এডি হবে আমার লম্ব, ঠিক আছে? এডি হবে আমার লম্ব। কোণ বি সাপেক্ষে ডিবি বা বিডি আমার হচ্ছে ভূমি,
এবি হচ্ছে আমার অতিভুজ আর এডি হচ্ছে আমার লম্ব। সো আমরা এডিকে রিপ্লেস করব। সো আমরা কি জানবো? সাইনের সূত্র জানবো, তাই না? আমরা কি জানি? সাইন বি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি? এডি, আর অতিভুজ কি? অতিভুজ এবি। ঠিক আছে, তাহলে এডি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এডি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এবি সাইন বি। সো এই যে এডি এর জায়গায় যদি আমরা বসায় দেই তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু বিসি ইন্টু এ বি সাইন বি, তাই না? তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি যে কোনো হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু নেই এবং এদের অন্তর্ভুক্ত কোণটা নেই, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ধরো তোমরা যদি এমন চিন্তা করো যে না ভাইয়া, আপনি একটা কথা বললেন, সেটা কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি কোণ দিয়ে যেতে চাই, তাহলে ওই যে কোণটা আমরা সিলেক্ট করছি, ওই কোণটা যে দুইটা বাহু নিয়ে তৈরি হচ্ছে তাদের গুণফল এবং কোণের গুণফলের অর্ধেকই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। সো আমরা চাচ্ছি সাইন সিটা বা কোন সিটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি, কোন কোণটা? এই সি কোণটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু, ঠিক আছে, এখন এই কোণটা কি কি বাহু তৈরি করছে? একটা বিসি আর একটা এসি বাহু না? তাহলে বিসি ইন্টু এসি আবার সাইন সি। তোমরা যদি বলো যে না আমরা এই কোণ নিয়ে করব, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু এসি সাইন, বুঝতে পারছো? খুব ইজি না ভাইয়া? অবশ্যই খুব ইজি। তো এই বেসিকটা তোমরা জানে রাখো। মেইনলি আমাদের যেটা সবচেয়ে বড় বেসিক, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এবং এই সূত্র দিয়ে সবকিছু কিন্তু আমাদের আসে। সো আমরা চলে যাই আমাদের এই যে আমরা এবার এই সূত্রগুলা সম্পর্কে একটু জানি। আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসে কি? ক্ষেত্রফল আসে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? এর ক্ষেত্রফল কি দাঁড়াবে? এর ক্ষেত্রফল দাঁড়াবে ঠিক b/4 √4b স্কয়ার, সরি 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এগুলো সব হচ্ছে তোমার ওই ইয়া থেকে আসছে, ওই হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা থেকেই আসছে, ঠিক আছে? আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এগুলো তোমরা অলরেডি পড়ছো, ঠিক আছে? √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন তুমি বলবা s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। s কি? অর্ধ পরিসীমা। s হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই অর্ধ পরিসীমার মান কি হবে? পরিসীমার অর্ধেক। একটা যে কোনো ক্ষেত্রে পরিসীমা কি? তার যতগুলা বাহু আছে তার সমষ্টি। তাহলে সবগুলো বাহুর সমষ্টি কি হবে? a প্লাস বি প্লাস সি, এর অর্ধেক হচ্ছে ভাগ 2। বুঝতে পারছি? তাহলে আমরা তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল শিখে ফেললাম। আমরা বৃত্তের ক্ষেত্রফল অলরেডি জানি, পাই আর স্কয়ার। সো এইগুলো ইনফরমেশন ইউজ করেই আমার সামনে বিভিন্ন ম্যাথগুলো করতে হবে ভাইয়া। তাহলে এবার আর একটা কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে কোণের সাপেক্ষে, মানে যে বাহু থেকে তুমি যদি কোণটা বের করতে চাও তাহলে সেটা কি আসবে। সো আমরা কি বললাম দেখো, ওকে, সো আমরা বললাম যে এটা আমার এ শীর্ষ, এটা আমার বি শীর্ষ, এটা আমার সি শীর্ষ, ঠিক আছে? এ শীর্ষের বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে এ বাহু, বি শীর্ষের বিপরীতে যে বাহুটা আছে সেটা বি বাহু, সি শীর্ষের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে সি বাহু। তাহলে যে কোনো একটা কোণ যদি আমরা এই তিনটা বাহু দেয়া থাকে এবং যে কোনো কোণের মান জানতে চাই, তাহলে সেই কোণের মান কি হবে? এগুলো প্রমাণ এখন দেখাচ্ছি না, কারণটা কি বলি, যে এটা তোমরা সপ্তম চ্যাপ্টারের লাস্টের চ্যাপ্টারটা, তো 7টা চ্যাপ্টার, মানে সপ্তম নম্বর যে চ্যাপ্টারটা সেটা 7টা সাবচ্যাপ্টার নিয়ে গঠিত, সেটা লাস্টে গিয়ে আমরা অবশ্যই প্রমাণ দেখবো, হ্যাঁ?
তো এখানে তোমার যেহেতু প্রমাণ জানার কোনো দরকার নেই, সূত্র জানলেই হবে। আমি তোমাকে মেইনলি সূত্রগুলো শিখাচ্ছি। হ্যাঁ, দেখো cos a ইজ ইকুয়াল টু, দেখো তুমি যখন এ কোণটা নিয়ে জানতে চাবা তখন এটা যে দুইটা বাহু নিয়ে গঠিত হয়েছে তাদের বর্গের সমষ্টি আগে লিখতে হবে। কি বললাম, তুমি যে কোণটা জানতে চাচ্ছ সেই কোণটা যে দুইটা বাহু নিয়ে গঠিত হয়েছে তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার এই কোণটা যে বাহুটা নিয়ে তৈরি হয়নি, অর্থাৎ এ বাহু এই কোণ তৈরিতে কোনো ভূমিকা রাখেনি, সেই বাহুটা হবে বিয়োগ। তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 2 ইন্টু বি সি। ঠিক আছে, সূত্রটা মনে রাখবো কিভাবে, আমরা যে কোণটা জানতে চাচ্ছি কজের মান, সেই কোণের কজের মান হবে কি আসলে যে দুইটা বাহু নিয়ে এই কোণটা তৈরি হয়েছে তাদের উপর বর্গের সমষ্টি মাইনাস যে বাহুটা এই কোণটা তৈরিতে কোনো ভূমিকা রাখেনি সেই কোণের বর্গ, সেই বাহুর বর্গ ভাগ এই যে দুইটা বাহু এই কোণটা তৈরিতে ভূমিকা রাখছে তাদের গুণফলের সাথে 2 গুণ, অর্থাৎ cos A is equal to b square plus c square minus a square divided by 2bc। এইভাবেও মনে রাখতে পারো, যেহেতু আমরা a কোণ জানতে যাচ্ছি তাহলে a বাহুটা আমার বিয়োগ হবে। তাহলে সেম ভাবে আমরা যদি বি কোণ জানতে চাই তাহলে আমার বি বাহুটা বিয়োগ হবে। সো এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ac। ঠিক আছে, আর আমরা যদি সি কোণটা জানতে চাই তাহলে সেটা কি হবে দেখো তো, সেটা হবে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যেহেতু সি বিয়োগ হবে যেগুলো যোগ হয়েছে এগুলো নিচে গুণ হবে। তাহলে এই তিনটা সূত্র আমাদেরকে জানতে হবে। দেখো যেগুলো সূত্রের প্রমাণ প্রয়োজন ছিল সেগুলো প্রমাণ দেখাই দিছি, যেগুলো তুমি পরবর্তীতে জানতে পারবা সেগুলো এখানে দেখায়নি, কারণ এগুলো আংশিক প্রয়োগ এখানে আছে, পুরোপুরি প্রয়োগ নাই। তাই মূলত আমরা এই জিনিসগুলো এখানে যা সূত্রটাই জেনে রাখছি। ঠিক আছে, ওকে, চলো আমরা আমাদের এই ম্যাথটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তের মানে এই চিত্রের আলোকে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সো ধরো এমন একটা বৃত্ত আছে, এই বৃত্তটা মিলে আমি এমনই দিলাম। ঠিক আছে, ওকে, এবার এখানে একটা কি আছে, ত্রিভুজ আছে এমন ধরলাম। ঠিক আছে, এরকম দিলাম। এবার এটাকে একটু বাড়াই। ধরো এমনি এবার আলগা ছেদ করছে এখানে দিয়ে, হ্যাঁ ওকে, এটা কালারটা একটু চেঞ্জ করে হলুদ করে দিলাম। হ্যাঁ ওকে, তাই কেউ একটা ত্রিভুজ এখানে করছে। তো এই বিন্দুটা তারা বলছে সি, এই বিন্দুটা তারা বলছে এ, এবং এই বিন্দুটা তারা বলছে বি। যদি এই যে এই অংশটুকু ত্রিভুজ এবিসি হয় তাহলে এই অংশটা আসলে এই যে এখানে কতটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকুর অর্থাৎ ছায়া ঘেরা অংশটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বলা হয়েছে। এই যে অংশটা ঝিকিমিকি করছে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, এ বি, তাহলে এই যে পুরো এ বি, এই পুরোটাই কি বৃত্তকলার ক্ষেত্রফল না? এই যে অংশটুকু পুরোটা, এই পুরো অংশটুকু কি বৃত্তকলার ক্ষেত্রফল না? এই পুরো অংশটুকু কি বৃত্তকলার ক্ষেত্রফল। তো এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেই, ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেই, তাহলে আমরা এই যে ছায়াঘেরা যে অংশটা আমাকে বলছে, এই যে ছায়াঘেরা যে অংশটা আমাকে বলছে এর ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, তাই না? ওকে, সো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ওরা আমাকে কি দিয়ে রাখছে, বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে রাখছে। বলছে এটা ভাইয়া 4, এটা ভাইয়া 4, এটা হচ্ছে 4√2। আচ্ছা, তারা যে এই যে সিবি বা এসি বাহুর দৈর্ঘ্য দিয়ে রাখছে 4, এটা আলটিমেটলি আমার কি কাকে রিপ্রেজেন্ট করছে? ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করছে না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান, আর এসি এর মান, আর এ বি এর মান যাই বলো সেটা হচ্ছে 4। ঠিক আছে, ওকে, আর আমার এবি না, সরি এবি না, এসি আর সিবি, বিসি, এসি আর বিসি এই অংশটুকুর মান তারা আমাকে 4 বলে দিছে। ওকে,
এবং ওরা আমাকে বলছে যে এ বি এর মান 4√2, এ বি এর মান 4√2, ঠিক আছে, এ বি এর মান 4√2 আমাকে বলে দিছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো যে এই ছায়াঘেরা অংশটুকু কি? ছায়াঘেরা অংশটুকু আসলে এবি যে বৃত্তচাপটা বা বৃত্তকলাটা আছে, এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে তো ছায়াঘেরা অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। দেখো, এই যে এতটুকু অংশ হচ্ছে সেই বৃত্তকলার ক্ষেত্রফল, আর এই যে এই অংশটুকু হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই আমরা ওই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, নিচে ইকুয়ালটা দিলাম, ইজ ইকুয়াল টু এ বি বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের কেন্দ্রের সাথে আসলে সি এর সাথে যে কোন মানে ক্ষেত্রফলটা তৈরি করছে, বৃত্তকলার ক্ষেত্রফল, এ বি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাই না? দেখো তো এই জিনিসটা বুঝছি কিনা, তোমরা 9, 10 এগুলো বহু পড়ছো, আশা করি বুঝছি। এখন এই এ বি এর বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি যে আমার যদি কোণটা দেয়া থাকে, কোণটা দেয়া থাকে তাহলে এক ধরনের হবে, আবার কোণটা যদি ডিগ্রিতে দেয়া থাকে তাহলে একভাবে হবে, রেডিয়ানে দেয়া থাকলে আরেকভাবে হবে। তাহলে এখন তো আমাকে কোণটা বের করতে হবে, কারণ আমাকে এই কোণটা জানা প্রয়োজন। এই কোণটা না জানলে আমি কিভাবে বের করব, তাই না? এখন এই কোণটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা একটু এটাকে ডাবল করে দিলাম, ওকে। সো এটাকে আমরা এখানে ডিলিট করে দিলাম, ওকে, লক করে দিয়ে বাকি সব কিছুকে আমি রিমুভ করে দিই, কারণ আমার কোণটা বের করা প্রয়োজন, তাই তো? আচ্ছা, এখন দেখো এর ভিতরে ত্রিভুজটা কিছুটা এমনভাবে আছে। ত্রিভুজটাকে যদি আমি আঁকি, ধরো এমনি ঘুরাই দিয়ে আমি দিচ্ছি, ঘুরাই, এবার কোনো সমস্যা নেই, এমনি ঘুরাই দিচ্ছি, ওকে। ত্রিভুজটা কিছুটা এমনভাবে আছে, ওকে, ধরলাম, ওকে। আচ্ছা, এই পয়েন্টটা আছে আমার সি, এই পয়েন্টটা আমার আছে এ, এই পয়েন্টটা আছে আমার বি, ওকে, খুব ভালো কথা। সো এই বাহুটা আমার 4 বলছে, এই বাহুটা আমার 4 বলছে, এই বাহুটা বলছে 4√2, খুবই ভালো কথা। আমরা সি কোণ জানতে চাচ্ছি, সো কস সি ইজ ইকুয়াল টু, আমরা পড়ছি কি এই কোণটা যে দুইটা বাহু নিয়ে গঠিত হবে তাদের বর্গের সমষ্টি আগে করতে হবে, সো 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এবং এই কোণটা তৈরিতে যে বাহুটা কোনো ভূমিকা রাখেনি সেই বাহুটার বর্গের বর্গ করে তাকে বিয়োগ করতে হবে, সো 4√2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 4, 2 ইন্টু 4 ইন্টু 4। সো আমরা একটু যদি ক্যালকুলেটর চাপি তাহলে দেখি কি আসে। 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 4√2 স্কয়ার ভাগ 2 ইন্টু 4 ইন্টু 4, 0, আলটিমেটলি আসছে কি 0। কি আসছে? cos c এর মান 0। cos c এর মান 0 কখন হয়? এই cos c এর মান 0 হয় তখন যখন c হয় 90 ডিগ্রি। সো c কে তুমি ডাইরেক্ট রেডিয়ান π/2 আকারে লিখে দাও। π/2 মানে 90 ডিগ্রি বোঝাচ্ছে, তাই না? সো π/2 রেডিয়ানে আমরা প্রকাশ করে দিলাম, তাহলে আমরা কোন সিটাও পেয়ে গেলাম π/2, ওকে। আচ্ছা, কোন c π/2 আমরা পেয়ে গেছি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি জানি যে r স্কয়ার থিটা বাই 2, এই থিটাটা কিসে হতে হবে? রেডিয়ানে হতে হবে, তাই তো? তাহলে এটা আমরা পাইলাম। আর ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি তোমরা খেয়াল করছো যে এর দুইটা বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে এখন মান বসাই।
তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত 4 স্কোয়ার ইন্টু থিটা সি, থিটা সি এর মান কত π/2 ভাগ 2, ঠিক আছে ওকে, মাইনাস b/4 মানে 4√2/4 ডিভাইডেড বাই ইন্টু 4 a স্কোয়ার, a স্কোয়ার মানে কত 4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4√2 স্কোয়ার। এবার আমরা পুরোটা ক্যালকুলেশন করে দেব, চলো। সো 4 স্কোয়ার ইন্টু π/2, এখানে এর মান কত বলো তো ভাইয়া? এর মান হচ্ছে 9.98, ঠিক আছে, সরি 9.98 কেন বলি, 3.14/2, নিচে হচ্ছে 2, আর এখানে হচ্ছে তোমার 4√2 উপরে ভাগ 4 ইন্টু √4 ইন্টু 4 স্কোয়ার, ডাইরেক্ট 4 কিউব লিখতে পারতাম আমরা, মাইনাস 4√2 স্কোয়ার, ঠিক আছে। আরে কাটা ফেলাইলাম পুরোটাই, আচ্ছা যাই হোক আবার লিখি, 4 স্কোয়ার ইন্টু এর মান বসাই 3.1416/2 ভাগ 2 মাইনাস 4√2/4 ইন্টু 4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4√2 স্কোয়ার, ঠিক আছে ওকে। সো আলটিমেটলি আমাদের আনসার আসছে এখানে কততে 4.5664, 4.5664। কোনো একক দেওয়া আছে না, তাহলে এত, এখানে তোমাকে মাস্ট বি লিখতে হবে বর্গ একক, কোনো একক যেহেতু দেয়া নাই এখানে তোমাকে লিখতে হবে বর্গ একক। তাহলে এই ম্যাথটা করার জন্য আমার যা যা প্রয়োজন ছিল আমরা তাই করছি কিন্তু, ঠিক আছে। যেমন আমরা দেখলাম যে আমার ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে কোণের মানের প্রয়োজন, সেই কোণটা আমরা কোনটা কোণ, এই সি কোণটা আমার প্রয়োজন, তাই না? কারণ এই বৃত্তকলাটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা আমার জানা প্রয়োজন। সো কোণটা আমরা পাচ্ছিলাম না, সো কোণটা আমরা কোন প্রসেসে করছি, এই যে আমরা কজের 3টা বাহুর মান যদি দেয়া থাকে তাহলে যে কোনো একটা কোণ নির্ণয়ের ক্ষেত্রে কজের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু ম্যাথটা করে ফেলছি ভাইয়া। সো আশা করি ভাইয়া তোমরা এখানে ম্যাথটা কিন্তু বুঝছো। ওকে, চলো তাহলে আমরা আমাদের পরের ম্যাথে আসি। পরের ম্যাথ বলছি কি, চিত্রে 1 একক ব্যাসার্ধ এবং পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করে এ পি বি কিউ, এই এ পি বি কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। অর্থাৎ পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা হচ্ছে এটা, পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা হচ্ছে এটা, আর কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা হচ্ছে এটা। হলুদটা হচ্ছে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর গোলাপিটা হচ্ছে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সো এখন আমাকে ওরা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যে এ পি বি কিউ, এ পি বি কিউ, এই অংশটুকুর ক্ষেত্রফল ভাইয়া তুমি আমাদেরকে বের করে দাও। ওকে, তো আমরা এখন এই জিনিসটা আসলে কিভাবে করব চলো আমরা দেখি। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব, তাই না? আমাকে বলছে কি যে চিত্রে 1 একক বিশিষ্ট এবং পি কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করে এপি বি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমি একটু চিত্রটা বড় করে করি। এটা একটা বৃত্ত, সমান আর একটা বৃত্ত আছে, এটার কেন্দ্র এখানে, এই এই আর হইছে না বাবা, আচ্ছা এটাকে আমি একটু ডিলিট করে দিই, এটাকে আমি একটু ফিক্সড করে দিই। ওকে, সো এই বৃত্তটাকে আমি দিলাম ঠিক এখানে, ঠিক আছে ওকে, এই বৃত্তের কেন্দ্র দেখো হয়ে গেছে ওখানে, দেখছো একটা বৃত্তের কেন্দ্র একটা বৃত্তের কেন্দ্র পরস্পর সমানে হয়ে গেছে, তাই তো? ওকে, হ্যাঁ ওকে, সো দেখো এই দুটো বৃত্ত দেয়া আছে। ওকে, আচ্ছা তুমি কাইন্ড অফ চিন্তা করো যে এটা আমার হচ্ছে সেই পি বিন্দুটা,
এটা হচ্ছে আমার সেই কে বিন্দুটা, এটা হচ্ছে আমার সেই এ বিন্দুটা, আর এটা হচ্ছে আমার সেই বি বিন্দুটা। তো এ পি বি কিউ এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হয়েছে। আমি একটা কাজ করব, আমি এটাকে একটু সরায় রাখলাম, ধরো এটাকে একটু সরায় রাখছি, ঠিক আছে? সো কিউ বিন্দুটা নিশ্চয়ই এখানে আছে, তাই না? তো এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, তাহলে সেই ত্রিভুজটা কি হতে পারে তোমরা বলো তো? এই এ পি কিউ নিয়ে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এই যে এ পি কিউ নিয়ে আমি একটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে? ওকে, এই এই যে ত্রিভুজটা আঁকছি, ঠিক আছে? সো এ পি কিউ এপি কি এর ব্যাসার্ধ বোঝাচ্ছে না? দেখো তো এপি কি ওর ব্যাসার্ধ বোঝাচ্ছে না? সো এপিও ওর ব্যাসার্ধ বোঝাচ্ছে, এপিও ব্যাসার্ধ আর বোঝাচ্ছে, পি কিউ ব্যাসার্ধ আর বোঝাচ্ছে, এ কিউ ব্যাসার্ধ আর বোঝাচ্ছে। বুঝো আর কি জিনিসটা? তাহলে এ পি কিউ একটা কি ত্রিভুজ হচ্ছে? তাহলে ত্রিভুজ এ পি কিউ, এ পি কিউ সমবাহু ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ হচ্ছে। সো আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে দেখো, আমি যদি এই ত্রিভুজটাকে এখানে নিয়ে চলে আসি বৃত্তটাকে, এই যে দেখছো যে এই বৃত্তের মধ্যে এ পি কিউ যদি আমরা যোগ করি তাহলে এখানে একটা ত্রিভুজ আমরা পাচ্ছি। এই সেম ত্রিভুজটাকে তুমি এখানে কপি করো, বের করে নিয়ে আসো, এটাকে পুরোটাকে আমরা 180 যদি ঘুরাই দেই, এমনি ঘুরাই দিলাম, এখানে আমি যদি যুক্ত করে দেই, দেখো হয়ে যাচ্ছে। দেখো তো এর অভ্যন্তরে কয়টা সমবাহু ত্রিভুজ হচ্ছে বলো তো ভাইয়া? দুইটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, তাই না? একটা হচ্ছে এপি কিউ আর একটা বিপি কিউ। তাহলে এপি কিউ আর বিপি কিউ দুইটা সমবাহু ত্রিভুজ এখানে গঠন হচ্ছে, তাই কি না? তাহলে এপি কিউ একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? √3/4 এ স্কোয়ার। এখন ব্যাসার্ধ আর, এটাই তো এর মান, যেটার মান 1, ব্যাসার্ধ আর যেটাই এর মান, এবং এই এর মান কি আসলে 1 ভাইয়া, তাই কি না? দেখো তো, কারণ এপিও ব্যাসার্ধ, একিও, এই যে পিকিও ব্যাসার্ধ, তাই না? দুইটা যদি সমান হয়ে গেছে তাহলে একিও ব্যাসার্ধ, সরি একিও ব্যাসার্ধ না, একিও ব্যাসার্ধ না, সেটা নিয়ে কেউ কনফিউজড হবে না। পিএ পিকিউ ব্যাসার্ধ এবং ওই ত্রিভুজের যে সম্পাদ্য দুটি বাহু একটি কোণ সমান হলে তোমার হচ্ছে অপর বাহু সমান হবে, এরকম কিছু একটা দিয়ে আমরা এটা সমবাহু ত্রিভুজ বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, সো সমবাহু ত্রিভুজ যদি আমরা ধরি এটাকে, তাহলে এর ক্ষেত্রফল কি আসছে দেখো তো, √3/4, ঠিক আছে, ইন্টু 1 স্কোয়ার, যেটা আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি √3/4, √3/4 বর্গ একক। আচ্ছা তুমি আমাকে বলো তো, এর ভিতরে আমরা যদি এই পুরো অংশটার ক্ষেত্রফল জানতে চাই, তাহলে এই দুইটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমত আমাকে জানতে হবে, এই দুইটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমত আমাকে জানতে হবে, তাই না? এই যে এই দুইটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমত আমাকে জানতে হবে। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে ভিতরে যে এই যে অংশটুকু, ফাঁকা অংশটুকু যে চারটা আছে, এই চারটা ফাঁকা অংশটুকুরও ক্ষেত্রফল যদি আমরা জানে যাই, তাহলে আমরা মোট অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো, তাই না? মোট অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই ফাঁকা অংশটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে জানবো? দেখো তো কাইন্ড অফ জিনিসটা কি এমন না যে ভাইয়া এখানে যে এই যে এখানে একটা বৃত্তকলা চাপ, আমরা বৃত্তচাপ উৎপন্ন করছি না? যদি এই বাহুটা না থাকতো, ঠিক আছে, তাহলে এই যে এতটুকু অংশ নিয়ে আমার একটা কি বৃত্তচাপ গঠন হইতো না? এতটুকু অংশ নিয়ে একটা বৃত্তচাপ গঠন হইতো। আর এই বৃত্তচাপ গঠন হলে এই ফাঁকা অংশটুকু কি, এই ফাঁকা অংশটুকু কি হইতো আমার? এই ফাঁকা অংশটা ফাঁকা থাকতো, মানে ফাঁকা থাকতো না, এই অংশটা নিয়েও আমার গঠন হয়ে যেত, তাই কি না? তাই তো? দেখো দেখো যে আমরা এখানে একটা বৃত্তচাপ গঠন করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে এ পি কিউ, এই বৃত্তচাপ অংশটুকুর ক্ষেত্রফল আমরা জানতে চাচ্ছি। কোন অংশটুকু? এ পি কিউ, এ পি কিউ। এখন এই পুরো এ পি কিউ থেকে
আমরা এই পুরো এপি কিউ থেকে আমরা এখানে যদি ত্রিভুজ এপি কিউ মানে বৃত্তকলা এপি কিউ থেকে বৃত্তকলা বা বৃত্তকলা আমি জিনিসটা এইভাবে দেখাই তোমাকে একটু, যে বৃত্তকলা এপি কিউ থেকে বৃত্তকলা এপি কিউ থেকে ত্রিভুজ এপিবি যদি আমরা বাদ দিই, ত্রিভুজ এপি কিউ আমরা যদি বাদ দিই, বৃত্তকলা এপি কিউ থেকে ত্রিভুজ এপি কিউ যদি আমরা বাদ দিই, তাহলে এই যে ফাঁকা অংশটুকু অর্থাৎ এই যে অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এটা কি বুঝতে পারছো? আরেকবার বলি, দেখো যে এই যে বৃত্তকলা এপি কিউ এর ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল বাদ দিয়ে দেই, তাহলে এখানে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশের ক্ষেত্রফল জানতে পারবো। আর এই ফাঁকা অংশ আর এই ফাঁকা অংশের ক্ষেত্রফল নিশ্চয়ই পরস্পর সমান হবে, তাই কি না? হবে তো? তাহলে এই কাজটুকু আগে করি, হ্যাঁ, ধাপে ধাপে আমরা কাজ করি। সো আমরা এবার কি বের করব? বৃত্তকলা এপি কিউ এর ক্ষেত্রফল। বৃত্তচাপ বা বৃত্তকলা এপি কিউ এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ঠিক আছে, আমরা কি জানি? আর থিটা সি বাই 2, ঠিক আছে, ওকে। সো এই থিটার মান কত? এই থিটার মান কত তোমরাই বলো তো? একটা সমবাহু ত্রিভুজ বলছি না? তো সমবাহু ত্রিভুজ হলে থিটার মান কি হবে? পাই বাই 3 হবে না? সো থিটা সি রেডিয়ানের মান কত? পাই বাই 3, পাই বাই 3 এর মান কত? পাই বাই 3। তাহলে আমরা এখানে যদি বসাই আর এর মান 1, এর মান পাই বাই 3 বাই 2, তাহলে আমি পেয়ে যাচ্ছি মোট পাই বাই 6। তাহলে বৃত্তকলা এপি কিউ অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম পাই বাই 6। পাই বাই 6 যদি পেয়ে যায়, আমি এবার লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই যে ছায়া ঘেরা, এই যে লাল কালি যেটা দিচ্ছি আমি, এটাকে বললাম ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কি বলতো? ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে কি হবে? মোট বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব। মোট বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব। তাহলে মোট বৃত্তকলার ক্ষেত্রফল কত? পাই বাই 6। আর ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4। তাহলে এটা আমরা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাইলাম। তাহলে টোটাল ক্ষেত্রফলে আসি আমরা। টোটাল ক্ষেত্রফল, হ্যাঁ, অতএব ওকে ফিক্সড করা আছে। আমরা এই অংশগুলোকে একটু ডিলিট মারি, হ্যাঁ, এগুলো আগের পেজেই আছে অলরেডি আমাদের কাছে। ওকে, তাহলে মোট অতএব এপিবিকিউ এর ক্ষেত্রফল, এপিবিকিউ এর ক্ষেত্রফল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলে গুণফল হবে, তাহলে 2 ইন্টু এপিকিউ, ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল যোগ, এখন এই ছায়াঘেরা অংশ আমি এখানে একটা দেখাইছি, এগুলো মোট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে মোট 4টা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে 4 ইন্টু ছায়াঘেরা অংশের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কি? 4 ইন্টু একটা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কি? পাই বাই 6 মাইনাস √3/4। তাহলে পাই বাই 6 মাইনাস আচ্ছা দাঁড়াও, যেটা আছে ওটার নিচে লিখি। তাহলে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি? √3/4 প্লাস 4 ইন্টু পাই বাই 6 মাইনাস √3/4, 4 ইন্টু পাই বাই 6 মাইনাস √3/4, ঠিক আছে। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। এখানে তাই কি √3/2
2 প্লাস এখানে 4 দ্বারা এখানে গুণ করলে টোয়াইস পাই বাই 3 আর এখানে গুণ করলে -√3। এবার এটা ক্যালকুলেশন আমাকে করতে হবে, ঠিক আছে? সো কোথায় করা যায়? আচ্ছা, এখানে আমরা একটা সমান চিহ্ন দিয়ে দিলাম নিচে, হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এদের লসাগু কত হয়ে যাচ্ছে? লসাগু হচ্ছে 6। লসাগু হচ্ছে কি 6। তাহলে 3√3 প্লাস 4 পাই মাইনাস 6√3। সেই অংশটা আমরা আচ্ছা এক কাজ করি, এই অংশটা এই পাশে করি, এটা ডিলিট মারি, এটা তো অলরেডি আমার আছে আগের পেজে, তাই না? তাহলে পরবর্তী অংশ আমরা দেখতে পাচ্ছি লসাগু হচ্ছে 6 3√3 প্লাস 3 দুগুণা 6 4 পাই মাইনাস 6√3। তাহলে এখানে হচ্ছে 6 4 পাই মাইনাস 3√3, 4 পাই মাইনাস 3√3 বাই 6। সো এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, এটা অ্যান্সার হলো। ভালো কথা। তোমরা যদি কেউ চাও যে না ভাইয়া আমরা এখানে ওই যে আগের অঙ্কগুলোর মতো পয়েন্টের দশমিক মানটা লিখে দিব, তাহলে পাই এর মান 3.141 বসাও, সরি 3.1416 বসাও, তারপর বাকিটা ক্যালকুলেশন করে মানটা ডাইরেক্ট বসাই দিতে পারো। সো আশা করি ম্যাথটা ভাইয়া বুঝতে পারছো, ঠিক আছে? সো আমরা একটু লম্বা সময় নিয়ে ম্যাথটা বুঝছি, বাট আশা করি বুঝছি যে আমার এখানে মেইনলি বোঝার জিনিস এটা ছিল এক সমবাহু ত্রিভুজ গঠন করে, দ্বিতীয়ত এখানে দুইটা সমবাহু ত্রিভুজ তাহলে গঠন হচ্ছে, তৃতীয়ত এই ফাঁকা অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। এই তিনটা জিনিস বের করে কিন্তু আমরা ম্যাথটাতে আগাইছি ভাইয়া। ওকে, সো আশা করি ভাইয়া ম্যাথটাতে তোমরা বুঝছো। ওকে, সো মিনিট ঘন্টার কাটার কনসেপ্ট আমরা বুঝবো, তার আগে আমরা একটু এই ত্রিকোণমিতিক অনুপাত এবং চতুর্ভাগের যে চিহ্নগুলো আছে এই কনসেপ্টটা চলো বুঝে আসি। সো আমরা জানি যে আমার একটা ত্রিভুজ যদি হয়ে থাকে, এটা কিছুক্ষণ আগে আমরা কোণ আর ভূমির হিসাবটা দেখে নিচ্ছি যে এটা একটা ত্রিভুজ যদি হয়, এই কোণটা যদি হয় থিটা, এই কোণটা যদি হয় থিটা, এর মধ্যে দুইটা বাহু থাকে, তাই না? এই থিটা সংলগ্ন একটা বাহু হয় ভূমি, ঠিক আছে? ওকে, আরেকটা হবে অতিভুজ, ঠিক আছে? ওকে, আর যার সাথে কোনো থিটা নাই, যার সাথে কোনো থিটা নাই, দেখো থিটা নাই না এই বাহুর সাথে, সেটা হবে লম্ব। তুমি বললো ভাইয়া এটা তো আমরা জানি। এটা যদি জানো, ধরো এবার বাহুটা আমার এমন আছে ভাইয়া, ধরো বাহুটা এবার এমন আছে, আমি বলছি যে এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে, এখানে কি উৎপন্ন করছে 90 ডিগ্রি। ধরো এটাকে আমি বললাম যে থিটা। এবার তুমি বলো কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব। সো এ বি সি। তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো যে ভাইয়া এই থিটা সংলগ্ন দুইটা বাহু হবে, একটা হবে ভূমি আর একটা হবে অতিভুজ। থিটা সংলগ্ন থাকবে দুইটা বাহু, একটা ভূমি একটা অতিভুজ, এবং ভূমিটা ছোট অতিভুজটা বড় হবে, ভূমিটা ছোট অতিভুজটা বড় হবে। সো তাহলে এটা হবে আমার সেই ভূমি, এটা হবে আমার সেই অতিভুজ, কারণ এ বি এসি এর থেকে ছোট, আর যার সাথে এই থিটাটা নাই সেই কোণটা হবে, সরি সেই বাহুটা হবে লম্ব। আমি যদি তোমাকে এই ত্রিভুজটাই এমন দিতাম আর বলতাম যে এবার তুমি এটাকে থিটা ধরো, তাহলে এই থিটা সংলগ্ন তুমি দুইটা বাহু বলতা যে ভাইয়া তাহলে এটা বাহু হবে ভূমি আর এটা বাহু হবে অতিভুজ, ঠিক আছে? ওকে, আর নিচের এটা হবে লম্ব। বুঝতে পারছো? ওকে, এ বি সি, এ বি সি, এবিসি নাম দিয়ে রাখছি। তাহলে এবার আমি ধরলাম যে আদর্শ চিত্র অনুযায়ী আমার এটা আমার হচ্ছে সেই আদর্শ চিত্রটা, ঠিক আছে? যেখানে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে তুমি কি জানো সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া, লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে,
কস থিটা ইজ ইকুয়াল টু তুমি কি জানো, ভূমি বাই অতিভুজ। ওকে, ঠিক আছে, ওকে, ভালো কথা জানো। টেন থিটা ইজ ইকুয়াল টু তুমি কি জানো, লম্ব বাই ভূমি। টেন থিটা ইজ ইকুয়াল টু তুমি জানো লম্ব বাই ভূমি। এখন মজার বিষয় হচ্ছে যে এই যখন এরা সিঙ্গেলে থাকে মানে এদের পাওয়ার 1, তখন সাইন থিটার সাথে সম্পর্ক আছে কসেক থিটা। সাইন থিটার সাথে সম্পর্ক আছে কসেক থিটা। সো কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আর 1 বাই সাইন থিটা মানে কি, 1 বাই সাইন থিটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, কস থিটার সাথে সম্পর্ক আছে সেক থিটার। সো সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এগুলো তোমরা অলরেডি 9, 10 খুব ভালো করে পড়ে আসছো, হ্যাঁ, তবুও জাস্ট একবার আমরা রিভাইজ করে নিচ্ছি জিনিসগুলোকে। ঠিক আছে, ওকে। টেন থিটার সাথে আমরা জানি কট থিটার আমার সম্পর্ক আছে। কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই টেন থিটা, হ্যাঁ। সো এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সো মোটামুটি এইটা হচ্ছে আমার এই ত্রিকোণমিতির কোণের যে হিসাবটা, ত্রিকোণমিতিক অনুপাতের একদম কোর যে বেসিক হিসাবটা, সেটা মোটামুটি আমরা জানলাম ভাইয়া। ঠিক আছে, সো কোর বেসিকটা যদি আমরা জানি, তাহলে এবার আমরা যেটাতে আসব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে চতুর্ভাগের হিসাব, যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ, কোন চতুর্ভাগে কোনটা নেগেটিভ। সো আসো দেখো, আমি সপ্তম অধ্যায়ে, তোমরা যারা 6 অধ্যায়টা করছো, এই অংশটুকু আরো ডিটেলসে বোঝানো আছে সপ্তম অধ্যায়ের লেকচার 1-এ। সপ্তম অধ্যায়ের লেকচার 1-এ আরো ডিটেলসে বুঝাইছি, হ্যাঁ, কেন কোনটাতে পজিটিভ কোনটাতে নেগেটিভ, কি হচ্ছে না হচ্ছে। এখানে অত দরকার নেই, ওখানে খুব বেশি দরকার আছে, তাই ওখানে খুব ভালো করে বুঝাইছি। তোমরা যদি কেউ চাও ওটাও আগে করে আসতে পারো, জাস্ট সপ্তম অধ্যায়ের প্রথম পার্টটা। ওকে, আচ্ছা আসো। এখন আমরা জানি এটা আমার প্রথম চতুর্ভাগ, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমার তৃতীয় চতুর্ভাগ, আর এটা আমার চতুর্থ চতুর্ভাগ। আমরা কি জানি যে আমার প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই পজিটিভ হয়। সো এখানে যদি এরকম কিছু একটা তুমি ত্রিভুজ কল্পনা করো, যে এখানে তুমি এটা না, আচ্ছা আমি এটা আঁকিয়ে দিই। এখানে তুমি যে কোনো একটা বিন্দু যদি কল্পনা করো, এবং এখানে তুমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, এটা এটা, হ্যাঁ, এবং এইটাই যদি তুমি একটা ত্রিভুজ কল্পনা করো এবং এটাকে যদি থিটা কল্পনা করো, তাহলে এই অতিভুজ আসছে, অতিভুজ এখানে আসছে ভূমি, এখানে আসছে লম্ব। সো এই ভূমি হচ্ছে এখানে এক্স আর লম্ব হচ্ছে ওয়াই। ঠিক আছে, আর অতিভুজ সব সময় পজিটিভ হবে। অতিভুজ আসবে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এই কারণে মূলত এই চতুর্ভাগে যেহেতু সবগুলোই পজিটিভ হয়, তাই এখানে এই সাইন, কস, টেন, কট, সেক, কসেক সবাই পজিটিভ হয়। এজন্য বলা হয় যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। প্রথম চতুর্ভাগে কি, অল পজিটিভ। সো অল পজিটিভ হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, ঠিক এমন এমন এমন, সো এক্সটা হবে নেগেটিভ, এটা যদি থিটা হয়, ওয়াইটা হবে পজিটিভ, আর অতিভুজটা অলওয়েজ পজিটিভ। সো ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ, আর কি বলতো, ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ। সো ভূমি যেখানে যেখানে ব্যবহার হবে সেগুলো হবে নেগেটিভ, বাকি সব হবে পজিটিভ। তো আমরা জানি যে ভূমি ব্যবহার হয় না দুই জায়গায়, সাইন আর কসেকে। এই কারণে দ্বিতীয় চতুর্ভাগে সাইন
আর কসেক পজিটিভ, কারণ আমরা সাইন আর কসেকের ক্ষেত্রে জানি কি একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর একটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এজন্য মূলত দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসেক হচ্ছে পজিটিভ, এই যে প্লাস ভি লিখে দিলাম পজিটিভ, আর বাকি সব মানে বাকি যারা আছে বাকি সব নেগেটিভ, কারণ এগুলোতে হচ্ছে ভূমি ব্যবহৃত হয়। কারণ কস থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, কট থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব, টেন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, বাকি সবগুলোতে এই নেগেটিভটা হবে। ঠিক আছে, ওকে। তৃতীয় চতুর্ভাগ একইভাবে, তৃতীয় চতুর্ভাগে যেহেতু আমার এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, অর্থাৎ লম্ব ভূমি দুইটাই নেগেটিভ, সেই লম্ব ভূমি দুইটাই যেখানে একসাথে ব্যবহার হবে, যেমন টেন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। সো লম্ব বাই ভূমি দুইটাই যখন একসাথে ব্যবহার হচ্ছে তখন এটা আমার কাটাকাটি যাচ্ছে। ওকে, সো দুইটাই যখন ব্যবহার হবে তখন কাটাকাটি গিয়ে প্লাস হয়ে যাবে। ওকে ভাইরা, সো তৃতীয় চতুর্ভাগে দেখতে পাচ্ছি আমার এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, তাই না? সো আমরা টেন থিটা দেখলাম যে লম্ব বাই ভূমি, মানে যেখানে যেখানে লম্ব আর ভূমি দুইটাই একসাথে ইউজ হচ্ছে ওখানে কেবলমাত্র পজিটিভ হচ্ছে আর বাকিগুলোতে নেগেটিভ হচ্ছে। সো লম্ব আর ভূমি একসাথে ইউজ হয় দুই জায়গায়, একটা টেন থিটা আর একটা কট থিটা। তাই আমরা বলবো যে এই যে তৃতীয় চতুর্ভাগে টেন আর কট এই দুইটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর বাকি দুইটা বাকি সব বাকি যেগুলো আছে বাকি সব নেগেটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, ওকে। চতুর্থ চতুর্ভাগ আসি। সো চতুর্থ চতুর্ভাগে কি হয়, এক্স পজিটিভ হয় ওয়াই নেগেটিভ হয়, অর্থাৎ ভূমি পজিটিভ লম্ব নেগেটিভ, ভূমি পজিটিভ লম্ব নেগেটিভ। সো ভূমি যেখানে ইউজ হচ্ছে সেখানে আমার সব পজিটিভ আসবে, যেখানে যেখানে ভূমি ইউজ হচ্ছে শুধু শুধু ভূমি আর অতিভুজ, কারণ অতিভুজ অলওয়েজ আমার পজিটিভ, তো যেখানে ভূমি আর অতিভুজ ইউজ হবে সেটা পজিটিভ হবে, আর যেখানেই লম্ব ইউজ হবে সেখানেই নেগেটিভ হবে। এই কারণে মূলত কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। যারা মনে করছে যে না ভাইয়া আমার আপনার এইসব কথায় আমার মন ভরছে না, আমার প্রমাণটা চাই, তারা আমার চ্যাপ্টার 7-এর প্রথম লেকচারটা করতে পারো, ওখানে আমি প্রত্যেকটা এভাবে করে করে দেখাই দিছি কখন কেন পজিটিভ হচ্ছে কেন নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, চলো তাহলে মোটামুটি আমরা এই জিনিসটা না এই জিনিসটা আমরা শিখিনি, আমরা মোটামুটি এই জিনিসগুলো শিখছি, এই সাইন থিটা কস থিটা সেক থিটা কসেক থিটা এই জিনিসগুলো শিখছি। এবার আমরা তিনটা সম্পর্ক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে একটা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ওকে, আসো জানি এটা। ওকে, সো এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা হয় এ, এটা হয় বি, এটা হয় সি, এটা যদি থিটা হয়ে থাকে, ঠিক আছে, সো এটা আমার হচ্ছে কি সেই ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে কি লম্ব। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, তার মানে কি এ বি ভাগ এসি, তাই না? ওকে, আচ্ছা। আর কস থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, সো ভূমি হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে কি এসি। ওকে, হলো। আচ্ছা, এবার আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে অতিভুজ, আমরা পিথাগোরাস থেকে কি শিখছি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, ওকে। সো আসো সাইন থিটার মান আমরা বসাই। সাইন স্কয়ার থিটা মানে কি সাইন থিটা হোল স্কয়ার, আর কস স্কয়ার থিটা মানে কি কস থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সাইন থিটা মানে কি ভাইয়া, সাইন থিটা মানে হচ্ছে এবি বাই এসি হোল স্কয়ার, এবি ভাগ এসি হোল স্কয়ার, আর কস স্কয়ার থিটা মানে কি, কস থিটা মানে কি বিসি বাই এসি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে এ বি স্কয়ার ভাগ এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ভাগ এসি। আচ্ছা, আমি তো প্রমাণই করতে যাচ্ছি এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি এখানে 1 লিখছি কেন? ঠিক আছে, ওকে। সো আমি প্রমাণ করতে যাচ্ছি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমি প্রমাণ করব। ঠিক আছে,
সেটা যদি আমি প্রমাণ করতে চাই আমি লেফট হ্যান্ড সাইডে লিখছি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কি ভাইয়া, দেখো তো আমি যদি এখানে এখন লসাগু করি, তো আমি এখানে কি করতে চাচ্ছি, লসাগু করতে চাচ্ছি। ঠিক আছে, সো লসাগু যদি করি তাহলে আমার নিচে আসছে কি এসি স্কয়ার, উপরে আসছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। দেখো তো আমরা প্রথমেই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো তো আমরা প্রথমে এখানে কি বের করে নিছি যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের জায়গায় আমি এসি লিখে দিতে পারি, এখানেও আমরা এসি স্কয়ার লিখে দিতে পারি। সো এসি স্কয়ার যদি কাটাকাটি করি আমার আসে 1। সো আমি কি প্রমাণ করতে পারলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1? অবশ্যই প্রমাণ করতে পারছি। তাহলে আমার যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমরা এটা জানতে পারলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন একইভাবে সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এরও সম্পর্ক আছে। সরি, সেক স্কয়ার থিটা না কসেক স্কয়ার থিটা না, সেটা হচ্ছে কি লিখি, সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা এবং টেন স্কয়ার থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি, সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা। এবং একইভাবে কসেক আর কটের মধ্যে সম্পর্ক আছে, কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, আর সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা। যারা প্রমাণ করতে চাচ্ছ তারা এই ত্রিভুজ দিয়ে সেম ভাবে প্রমাণ করতে পারো। সেক থিটার মান বের করো, টেন থিটার মান বের করো, সেক স্কয়ার থিটার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান বের করো, দেখবা মিলে গেছে। তাহলে এই তিনটা সূত্র আশা করি আমরা বুঝছি ভাইয়া। সো মোটামুটি আমরা এই পরবর্তী অধ্যায়ের পরবর্তী অংশের থিওরিগুলো শিখে রাখলাম। অর্থাৎ আমরা প্রথম অংশটুকু শেষ করে দ্বিতীয় অংশে, মানে এই অধ্যায়টা তিনটা আছে, মানে তিনটা আছে 6.1, 6.2, 6.3। সো অলরেডি আমরা 6.2 এর থিওরিতে কিন্তু এন্টার করে ফেলছি। সো আশা করি ভাইয়া তোমরা এই জিনিসগুলো বুঝছো। এ পর্যন্তই ছিল আমাদের লেকচার 2 এর আলোচনা। সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।